হায়দরাবাদের অভিজাত এলাকা বাচুপল্লী, যেখানে প্রতিটি বাড়ি যেন সফলতা, শান্তি আর সুখের প্রতীক। কিন্তু যদি সেই নিখুঁত জীবনের আড়ালেই লুকিয়ে থাকে এমন এক সত্য যা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, এমন এক সত্য যা শেষ পর্যন্ত তাকে বেছে নিতে বাধ্য করে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। সীতারাম রেড্ডির জীবনও প্রথম নজরে ঠিক তেমনই ছিল। একটি স্থির ক্যারিয়ার, ভালোবাসার স্ত্রী রেণুকা আর দুই সন্তানের হাসি মুখে ভরা একটি সংসার। বাইরে থেকে দেখলে যেন কোনো স্বপ্নের জীবনের থেকেও কম কিছু নয়। কিন্তু এই সুন্দর ছবির আড়ালে জমতে শুরু করেছিল অবিশ্বাস, প্রতারণা আর মানসিক যন্ত্রণার এক অন্ধকার ছায়া, যার কথা সীতারাম নিজেও হয়তো কখনো কল্পনা করেনি। যখন সেই গোপন সত্য তার সামনে আসে, তখন তার পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে পড়ে। এমন একটি আঘাত যা কোনো মানুষের পক্ষে সহজে মেনে নেওয়া সম্ভব নয়। তবুও এখানেই গল্পটি অন্যরকম মোড় নেয়, কারণ সবকিছু জানার পরও সীতারাম রেণুকাকে ছেড়ে যায়নি, বরং সে তাকে আরেকটি সুযোগ দিয়েছিল। হয়তো সে বিশ্বাস করত ভালোবাসার সব ভুলকে মুছে দিতে পারে, হয়তো সে ভাবত সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। প্রতিদিনের মানসিক চাপ, সমাজের চোখে অপমান আর ভেঙে যাওয়া বিশ্বাসের ভার তাকে ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ করে দিতে থাকে। তার নীরব লড়াই কেউ দেখেনি, তার যন্ত্রণার গভীরতা কেউ বুঝতে পারেনি। অবশেষে সেই অদৃশ্য যন্ত্রণা আর সহ্য করতে না পেরে সীতারাম এমন একটি সিদ্ধান্ত নেয় যা শুধু তার জীবনই নয়, চিরতরে বদলে দেয় পুরো রেড্ডি পরিবারের ভবিষ্যৎ। আর সেখান থেকেই শুরু হয় এক রহস্যময়, শিহরণ জাগানো এবং চাঞ্চল্যকর কাহিনী। স্বাগতম। আর আপনি দেখছেন সীতারাম রেড্ডির চাঞ্চল্যকর কাহিনী। 9 ফেব্রুয়ারির সকালে হায়দ্রাবাদের হুসেন সাগর লেকে এক তরুণের মৃতদেহ ভাসতে দেখা যায়। লেক পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এই মৃতদেহটি ছিল বাচুপল্লী এলাকার বাসিন্দা 36 বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার এস সীতারাম রেড্ডির। প্রথমে ঘটনাটি কি তা বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু সীতারামের বাবা তার রেখে যাওয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পুলিশকে দেখান। সেই স্ট্যাটাসে সীতারাম মৃত্যুর আগে লেখা 19 পৃষ্ঠার একটি চিঠি আপলোড করেছিল। চিঠির প্রতিটি শব্দই ছিল শিউরে ওঠার মতো। এই চিঠির ভিত্তিতে সীতারামের বাবা লেক পুলিশ স্টেশনে একটি 0 এফআইআর দায়ের করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং যে অপরাধের অধীনে অভিযোগ দায়ের করা হয়েছিল তা বাচুপল্লী থানার আওতায় পড়ায় মামলাটি সেখানে স্থানান্তরিত করা হয়। তদন্ত শুরু হয় এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মার্কাপুরের বাসিন্দা সীতারাম একটি নামকরা আইটি কোম্পানিতে কাজ করত। পরিবারের পছন্দে 2018 সালের 4 মার্চ নন্দিয়াল জেলার কোতাপল্লী গ্রামের রেণুকা নামের এক মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর 1 বছর বেঙ্গালুরুতে থাকার পর সীতারাম রেণুকাকে নিয়ে তার বাবা মায়ের সঙ্গে মার্কাপুরে চলে যায়। কিন্তু রেণুকা ও সীতারামের বাবা মায়ের মধ্যে বনিবনা না হওয়ায় পরে স্বামী স্ত্রী হায়দ্রাবাদে আলাদা থাকতে শুরু করে। রেণুকার কোনো কিছুতে যেন অভাব না হয় সেই বিষয়টি সীতারাম সবসময় খেয়াল রাখত। সময়ের সঙ্গে তাদের এক মেয়ে ও এক ছেলে জন্মায়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক সেই সময় রেণুকাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসা সীতারাম তার সম্পর্কে এমন একটি সত্য জানতে পারে যা তার জীবনকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। সীতারামের বাবার কথায় জানা যায়, সীতারামের সঙ্গে বিয়ের আগেই রেণুকার সুরেন্দ্র নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। সে আসলে সুরেন্দ্রকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পরিবারের চাপে তাকে সীতারামের সঙ্গে বিয়ে করতে হয়। বিয়ের পর সবকিছু ঠিকঠাক মনে হলেও বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। রেণুকার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। সে তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে দেখা করত। সীতারাম কাজের জন্য বাড়ির বাইরে গেলে সে রমনা নামে এক হোটেল ব্যবসায়ীকে বাড়িতে ডাকত। তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো সে নিজের মোবাইলে বিভিন্নভাবে ধারণ করত। এই ভিডিওগুলো কোথাও আপলোড করার জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত ফ্যান্টাসির জন্যই সে রেখে দিত। শুধু রমনা নয়, তার পুরনো সহপাঠী শ্রবণ, কিশোর ও অয়াপ্পার সঙ্গেও সে ইনস্টাগ্রামে চ্যাট করত। সীতারাম বাড়িতে না থাকলে সে তাদের সঙ্গে রাতভর ভিডিও কলে কথা বলত এবং অশ্লীল চ্যাট করত। এসবের কিছুই সীতারামের জানা ছিল না। রেণুকার প্রতি গভীর ভালোবাসার কারণে সে কখনোই তাকে সন্দেহ করেনি। এদিকে একদিন রমনা জানতে পারে যে রেণুকা আরও দুজনের সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ রাখছে। এতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে রেণুকার কাছ থেকে সেই ব্যক্তিগত ভিডিওগুলো চেয়ে নেয়, বলে যে একবার দেখে মুছে ফেলবে। রেণুকা বিশ্বাস করে সব ভিডিও তাকে পাঠিয়ে দেয়, কিন্তু রমনা প্রতিশ্রুতি ভঙ্গ করে। সে ওই ভিডিওগুলোর একটি ইনস্টাগ্রামে আপলোড করে, যাতে রেণুকা যাদের সঙ্গে কথা বলতো তারা তার সম্পর্ক সম্পর্কে জানতে পারে। তার ফলোয়ার লিস্টে থাকা প্রায় 2000 মানুষের কাছে সেই ভিডিও পৌঁছে যায়।
এই ঘটনা জানার পর রেণুকা ভয়ে ভেঙে পড়ে। সে রমনাকে ভিডিওটি ডিলিট করার জন্য অনুরোধ করে, কিন্তু সে কোনো কথাই শোনেনি। কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সব কিছু সীতারামকে জানাবে। 2025 সালের 19 সেপ্টেম্বর রাতে রেণুকা কান্নায় ভেঙে পড়ে তার স্বামী সীতারামকে পুরো ঘটনাটি খুলে বলে। এই পুরো ঘটনা শুনে সীতারাম গভীরভাবে ভেঙে পড়ে। রেণুকা কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন কিছু করব না। যদি এই ভিডিওগুলো আরও ভাইরাল হয় তাহলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। সে সীতারামের কাছে সাহায্য চাইছিল। সীতারাম এই ধাক্কা সামলাতে না সামলাতেই রেণুকা স্বীকার করে যে তার সম্পর্ক শুধু রমনার সঙ্গেই নয়, বরং শ্রবণ, কিশোর এবং অয়াপ্পার সঙ্গেও ছিল। এখানেই থামেনি, সে আরও জানায় বিয়ের আগেও তার ভামসি, সুজিতা এবং আরও 5-6 জনের সঙ্গে সম্পর্ক ছিল। পাশাপাশি সিগারেট ও বিয়ারের আসক্তির কথাও স্বীকার করে। রেণুকাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসা সীতারামের পক্ষে এই সব কিছু মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। তবুও রেণুকা বারবার শপথ করে বলছিল যে সে আর কখনো এমন করবে না। কি করবে বুঝতে না পেরে সেই অবস্থাতেও সীতারাম তাকে ক্ষমা করে দেয়। তাকে নিয়ে রাতে থানায় যায়। পুরো ঘটনা শুনে পুলিশ রমনাকে খুঁজে বের করে এবং ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিওটি ডিলিট করায়। এরপর সীতারাম ও রেণুকা বাড়ি ফিরে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রমনা আবার আরেকটি ভিডিও আপলোড করে। এবার রেণুকা কিছু না জানিয়ে সরাসরি রমনার বাড়িতে চলে যায়। পরে পুলিশের সাহায্যে সীতারাম সেখানে পৌঁছে দেখে রেণুকা ও রমনা দুজনেই অচেতন অবস্থায় পড়ে আছে। তারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সীতারাম তাদের হাসপাতালে নিয়ে যায়। পরদিন এই ঘটনা দুই পরিবারের সবাই জানতে পারে। রেণুকা সুস্থ হবার পর তার পরিবার তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সীতারাম 2 সন্তানকে নিয়ে বাচুপল্লীতেই থাকছিল। কিছুদিন পর রেণুকার পরিবার আবার তাকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে। বাবা মায়ের আপত্তি সত্ত্বেও সীতারাম রেণুকাকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সীতারাম তার পরিবারকে খুব ভালোবাসত। সে ভাবছিল সব ঠিক হয়ে যাবে, রেণুকা বদলে যাবে, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে সে। রেণুকা আবার হায়দ্রাবাদে ফিরে আসে, কিন্তু সুযোগ দেওয়ার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, বরং তার সাহস আরও বেড়ে যায়। আগে যা কিছু সে লুকিয়ে করত, এখন সব কিছুই সীতারামকে জানিয়ে করত। নিজের এই আচরণের জন্য তার কোনো অনুশোচনা ছিল না। অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ককে সে নিজের অধিকার বলে মনে করত। এমনকি রমনার সঙ্গে আবার সম্পর্ক রাখার ইচ্ছাও প্রকাশ করত। সীতারাম আপত্তি করলে সে সন্তানদের দূরে সরিয়ে দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিত। এই সব কিছুর চাপে ক্লান্ত হয়ে 14 জানুয়ারি সীতারাম বন্ধুদের সঙ্গে গোয়ায় যায়। কয়েকদিন কাটিয়ে ফিরে এসে দেখে বাড়িতে তালা, আর ভেতর থেকে তার 5 বছরের ছেলের কান্নার আওয়াজ আসছে। রেণুকা তাকে ঘরে আটকে রেখে রমনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। নিজের ইচ্ছার কাছে সে সন্তানদের কথাও ভাবেনি। সেই দিন ছেলের কান্নার অবস্থা দেখে সীতারাম ভেঙে পড়ে। রেণুকা বাড়ি ফেরার পর তাদের মধ্যে আবার ঝগড়া হয়। এদিকে রেণুকার পরিবারের পক্ষ থেকেও সীতারামকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। একথা তার বাবা পুলিশকে জানান। তার নিজের বাবা মাও তাকে রেণুকাকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন, কিন্তু সন্তানদের কথা ভেবে সে চুপ করে থাকত। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছিল। রেণুকা রমনাকে ছাড়তে রাজি ছিল না, আর সীতারামও সব চেষ্টা করেও কিচ্ছু করতে পারছিল না। শেষ পর্যন্ত সে পুরোপুরি ভেঙে পড়ে। 8 ফেব্রুয়ারি সীতারাম তার সন্তানদের সঙ্গে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় চিরতরে। নিজের জীবনে যা যা ঘটেছে এবং কেন সে এই সিদ্ধান্ত নিচ্ছে তা লিখে একটি চিঠি বাবাকে পাঠায় এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করে। এরপর সন্ধ্যায় শহরের হুসেন সাগর লেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে। পরদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর তার পকেটে একটি ওয়াটারপ্রুফ পাউচে রাখা পেন ড্রাইভ খুঁজে পায়। তাতে ক্রেডিট কার্ড, সেভিংস, জমি, বাড়ি, সোনা, প্লট, ফ্ল্যাট এই সব গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি রেণুকার 6 জন ভিন্ন ব্যক্তির সঙ্গে থাকা ব্যক্তিগত ভিডিও সংরক্ষিত ছিল। সীতারামের মৃত্যুর পর তার বাবা এস তিরুপতি রেড্ডি রেণুকা এবং রমনার বিরুদ্ধে লেক পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি বাচুপল্লী থানার আওতায় পড়ায় মামলাটি সেখানে স্থানান্তর করা হয়। পুলিশ অভিযোগ নথিভুক্ত করলেও শুরুতে রেণুকাকে গ্রেফতার করার মতো পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে ছিল না। এদিকে স্বামীর মৃত্যুর পরও রেণুকার মধ্যে কোনো শোকের লক্ষণ দেখা যায়নি, বরং সীতারামের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই সে রমনাকে বিয়ে করে। নিজের 7 বছরের মেয়ে এবং 5 বছরের ছেলেকে ছেড়ে দিয়ে সে রমনার সঙ্গেই হায়দ্রাবাদে থাকতে শুরু করে।
পরবর্তীতে বাচুপল্লী পুলিশ সীতারামের পকেট থেকে পাওয়া পেনড্রাইভের তথ্য বিশ্লেষণ করে রেণুকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও কল ডিটেলস খতিয়ে দেখে অবশেষে ২১ এপ্রিল পুলিশ রেণুকা, রমনা এবং শ্রবণ এই ৩ জনকে গ্রেফতার করে। তাদের সঙ্গে আরও ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত ৩ জনকেই পুলিশ হেফাজতে পাঠায়। তদন্তে রেণুকা স্বীকার করে যে রমনা সহ আরও অনেকের সঙ্গে তার সম্পর্ক ছিল, তবে সীতারামের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে না, বরং সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। এই ঘটনার তদন্ত এখনও চলছে। সীতারামের মৃত্যুর পর তার ২ সন্তান এখন তার বাবা মায়ের কাছেই রয়েছে। সীতারামের বাবা জানিয়েছেন, আমার ছেলের জন্য ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। এই মামলার ভবিষ্যৎ কী হবে এবং সীতারামের মৃত্যুর জন্য রেণুকাকে দোষী সাব্যস্ত করা হবে কিনা তা সময়ই বলবে। তবে রেণুকার কাজের জন্য সীতারাম এবং তার ২ সন্তানের জীবন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। রেণুকার প্রতি তার ভালোবাসাই যেন তার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই জানাতে পারেন।